দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ রাজসিক ভঙ্গিতে তার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যুতে নিজেকে সফল বলে দাবি করেছেন এবং নিজের সাফল্য জানাতে গিয়ে তিনি বিশেষ করে ফোকাস করেছেন অভিবাসন, তিনি ফোকাস করেছেন অর্থনীতি এবং একই সঙ্গে অপরাধ কমিয়ে আনার বিষয়টি। এসব বিষয়ে নানা পরিসংখ্যান দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন অন্য যে কোনো আমেরিকান প্রেসিডেন্টের চেয়ে মাত্র এক বছরেই তিনি অনেক বেশি সাফল্য অর্জন করেছেন। যদিও তার এইসব বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ চলছে, পরিসংখ্যানগত ভুল সঠিক তথ্য সেগুলো নিয়ে পরবর্তীতে নানা বিশ্লেষণ আপনাদের জানানোর সুযোগ রয়েছে। এবং একই সঙ্গে প্রেসিডেন্ট কথা বলেছেন ভেনেজুয়েলা ইস্যুতে, তিনি কথা বলেছেন ইরান ইস্যুতে, যেটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু। যে ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কি বক্তব্য দিচ্ছেন কিংবা কি ধরনের আভাস দিচ্ছেন সেটির দিকে অনেকেরই দৃষ্টি ছিল। একই সাথে প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, অর্থাৎ যে দাবিটি তিনি অনেক আগে থেকে জানিয়ে আসছিলেন সেটি তিনি তার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে দিয়েছেন। তবে একই সময় আমরা প্রোটেস্টে দেখেছি, অনেক প্রতিবাদ দেখেছি। ডেমোক্রেটরা তো বটেই, রিপাবলিকানদের কেউ কেউ প্রতিবাদ করেছেন, হয়তো প্রকাশ্য নয়, তারা হয়তো বয়কট করে কিংবা নানাভাবে তাদের প্রতিবাদগুলো জানিয়েছে। এইসব ইস্যুতে অর্থাৎ স্টেট অব দ্য ইউনিয়নের এই ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সফল দাবি করলেন সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যে ইরানে হামলার কতটা নিকটবর্তী এখন আমেরিকা এবং এই হামলার পরবর্তী পাল্টা পদক্ষেপগুলো কি হতে পারে। এক এক সামরিক বিশেষজ্ঞরা এক এক ধরনের বিশ্লেষণ দিচ্ছেন, সেগুলো আপনাদের জানানোর সুযোগ রয়েছে। এবং বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি নিয়ে বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। অর্থাৎ যেভাবে একজন ব্যাংকের গভর্নরকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া কিংবা অপসারণের বিষয়টি আসে, তার পরিবর্তে যেভাবে নিয়োগটি হলো, নানা নাটকীয়তা সেখানে হয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, একেবারে এই ওপেন কোশ্চেন আপনার কাছে রাখতে চাই, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ, কি অর্জনের কথা তিনি জানালেন কিংবা সেই অর্জনগুলো আসলেই কতটা অর্জিত হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরও। আপনি বলেছেন শুরুতেই আমাদের হিস্টোরিক্যালি এটা একটা বড় স্টেট অফ দি ইউনিয়ন ভাষণ ছিল, প্রায় ক্লোজ টু 2 আওয়ার্স এর মতো উনি ভাষণটা দিয়েছেন সর্বস্বভাবে। এর মধ্যে ধরেন দুই একটা জিনিস, কতগুলো জিনিস ভালো আছে, কতগুলো জিনিস ঠিক অথেন্টিকেটেড না। যেমন 401k, সবার জন্য 401k করার একটা উনি বলেছেন যে যাদের চাকরি থেকে 401k ব্যবস্থা নাই তাদেরকে $1,000 করে, ম্যাক্সিমাম $1,000 পর্যন্ত করে আপনার কো পেমেন্ট হওয়া সরকারের পক্ষ থেকে দিবে। এটা একটা ভালো উদ্যোগ উনি নিয়েছেন। তারপরে বড় বড় কর্পোরেট গুলা যে ওয়ান ফ্যামিলি হাউস গুলা কিনে বাজার দর গুলা বাড়াই দেয়, সেগুলা বন্ধের কথা উনি বলেছেন। আর ইকোনমি ইজ জেনারেলি ডুইং গুড বলা চলে আর কি। কিন্তু এখন উনি যা বলছেন এর মধ্যে আমরা গার্ডিয়ানে একটা সুন্দর একটা আর্টিকেল আসছে, সিএনএনে একটা সুন্দর আর্টিকেল আসছে, এবং যেটাকে আমাদের ইয়েতে প্রথম আলোতে ওটাকে তর্জমা করে ওরা বলেছে। এই কতগুলোতে আমি হিসাব করে দেখছি 17 থেকে 20টা পয়েন্টে বলেছেন যে উনি যে জিনিসগুলো বলেছেন এই জিনিসগুলো ঠিক সঠিক না। যেমন আমি কয়েকটা কথা বলি, হয়তো খালিদ যেমন ভাই আরো অ্যাড করবেন। যেমন বলছে যে আমেরিকার ইনভেস্টমেন্ট স্মরণকালের চাইতে সবচেয়ে বেশি, যেমন 18 ট্রিলিয়ন কথা বলছে, কিন্তু হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলছে যে এটা মাত্র 9.7 ট্রিলিয়ন। সো এটা উনি ওভার এক্সাজারেট করেছে। তারপর উনি বলেছেন যে গ্যাসোলিন প্রাইস আর নাও বিলো $2.30 পার গ্যালন। একমাত্র ওকলাহোমাতেই 2.37 এক্স্যাক্টলি প্রাইস এখন আছে। এছাড়া এভারেজ গ্যাসোলিনের প্রাইস এখন $2.50 উপরে, এভারেজ থ্রুআউট আমেরিকা, কোন কোন জায়গায় $4 উপরে আছে। তারপরে উনি বলেছেন যে ইনহেরিটেড রেকর্ড ইনফ্লেশন ফ্রম বাইডেন
সরকারকে উনি অনেক কিছু ইয়ে করার চেষ্টা করতেছেন, ব্লেম করার চেষ্টা করতেছেন। উনি বলেছেন হি ডিড ইনহেরিট দি গুড ইকোনমি। সো ফর এক্সাম্পল, আমরা যদি এটা বলি, ডিসেম্বর 24-এ যখন উনি ক্ষমতা নেন, জানুয়ারিতে 25-এ, ডিসেম্বর 24-এ আপনার ইনফ্লেশন ছিল 2.9%, যেটা বাইডেনের শেষ মুহূর্তে আর কি। আর উনি যখন ক্ষমতা নেন জানুয়ারিতে 25-এ, ইট ওয়াজ 3%। আর জানুয়ারি 26-এ এখন 2.4%। সুতরাং ওটা যে উনি যে ওয়ার্স ইনফ্লেশন যে উনি নিচে, এটা ঠিক না, এটা মোর অললেস কাছাকাছি। আর একটা উনি বলেছেন যে 40 বছরের উপরে দীর্ঘ সবচেয়ে বেশি উনি এটা হয়েছে, যেমন সবচেয়ে বেশি হাই ইনফ্লেশন ওয়াজ 9.1 ইন 2022। সুতরাং এটা, আর তার চেয়ে বেশি ইনফ্লেশন ছিল প্রেসিডেন্ট রিগানের সময় 1920-তে 23.7। সুতরাং উনি যে ক্লেম করছে এটা এটাও ঠিক না। আর গ্রোসারি প্রাইসের কথা বললো, আমি কালকে গ্রোসারি প্রাইস একটা জিনিস আমি দেখেছি সত্যিকার ভাবে, আসলে চিকেন, ডিম, বাটারের দাম একটু কমছে। আমি গতকালকেই ডিম কিনে আসলাম, কিন্তু এভারেজ গ্রোসারি প্রাইস 2.5% হায়ার অ্যাক্রস দি বোর্ড। কোন জিনিসের দাম ইভেন্চুয়ালি এভারেজ ধরতে গেলে আমরা যেই ডলার দিয়ে 100 টাকা দিয়ে আমরা একটা ট্রলি ভর্তি করতে পারতাম, সেটা এখন 150-200 ডলারও আমাদের লেগে যায় করতে। সুতরাং এটা ঠিক না। তারপর উনি যেটা বলেছেন যে স্ট্যাগন্যান্ট ইকোনমি, আপনি যেটা বললেন যে স্ট্যাগন্যান্ট ইকোনমি উনি পেয়েছে ফ্রম বাইডেন। ইকোনমিক গ্রো ইন 2025-এ গ্রো করছে 2.2%, রাইট? আর বাইডেনের সময় এটা এভারেজ গ্রো করছে 2.8% ইন 2024। সো এটা ওনার কথাটা, এটা সঠিক বলে ওনারা বলেন। আর আনএমপ্লয়মেন্টের কথা, আনএমপ্লয়মেন্ট কটা 4% ইন জানুয়ারি 2025 to 4.3% in January 2026. তারপরে আপনার ফরেন কান্ট্রিজ আর পেইং অফ ফর ট্যারিফ, এটা আমরা অনেকবারই বলেছি। আসলে ট্যারিফের যে আমরা 10%, 15%, 20%, এই ট্যারিফটা কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তারা কনজিউম করে, অথবা তারা এটাকে আমাদের যে কনজিউমারের কাছে আমি দিয়ে দেয়, রাইট? এটা কিন্তু যারা এক্সপোর্ট করে তারা কিন্তু পে করে না, পে করি আমরা। এর সাথে আরেকটা কথা বলেছেন, এই ট্যারিফের টাকা দিয়ে যে বোনাস দিয়েছে সার্ভিস পার্সোনালদের, ওটাও ঠিক না। ওটা উনি অন্য জায়গা থেকে হাউজিং থেকে উনি নিয়ে আসছেন। আর লার্জেস্ট ট্যাক্স ক্রেডিটের কথা যেটা বলছে ইউএস হিস্ট্রিতে লার্জেস্ট ট্যাক্স ক্রেডিট দিয়েছে, ওটা অ্যাকচুয়ালি ইট ইজ নট দি লার্জেস্ট, ইট ইজ 6 or 8। কনজারভেটিভদের মতে 6, অন্যান্যদের মতে 8 লার্জেস্ট কাট দিয়েছে 1981-এ, সেটা দিয়েছেন প্রেসিডেন্ট রেগান, which is equivalent to 2.9% of the GDP over 4 years time. তারপরে উনি এই যে সবসময় উনি প্রমিস করতেন, নির্বাচনের প্রমিস ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের, যে উনি মেডিকেয়ার মেডিকেডকে উনি ইয়ে করবেন। কিন্তু উনি গত বছর যে বিগ বিউটিফুল যে বিল, ওই বিগ বিউটিফুল বিলে আগামী 10 বছরে $900 বিলিয়ন কাট করেছেন উনি থেকে, মেডিকেড থেকে। তারপরে নো ট্যাক্স অন সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি এটা কিছু জিনিস করেছে, যেমন আপনার ওভার টাইমের উপরে, তারপরে দেয় যে কি বলে, সেগুলোর উপরে হয়তো করেনি। কিন্তু আমাদের মতো যারা, আমি তো দেখিনি এখনো কোনো আমার সোশ্যাল সিকিউরিটির উপরে ট্যাক্স জানি, এবার ফাইল করিনি অবশ্য। এটা একটা সার্টেন লিমিট অফ স্যালারি যারা ইনকাম করে তাদের জন্য প্রযোজ্য, তবে এটা 2028-এ এটা আবার চলে যাবে। উনি একটা ফলসলি উনি বলেছেন যে এই যে আপনার করাপশন হচ্ছে, এই করাপশন গুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু আমাদের যে ফেডারেল যে ডেফিসিট আছে সেটাকে মিট করতে পারবে। ফেডারেল ডেফিসিট কত? 1.8 ট্রিলিয়ন বর্তমানে, রাইট? আর যারা রিসার্চ করছে তারা, ইভেন গভর্নমেন্ট অফিস, বাজেট অফিস বের করছে যে এটা আসলে 233 বিলিয়ন টু 524 বিলিয়ন ম্যাক্সিমাম ওয়াস্টেজ হয়। সুতরাং যেটা উনি বলছে ওটা মিট করার জন্য 3 টাইমস মোর ওটাকে করতে হবে। এটা একটা ঠিক মতো উনি এটা দেন নাই আর কি। আর যেটা বলছে যে সার্ভিস মেম্বারের কথাটা বললাম, তারপরে ওই যে মার্ডারের কথা বললো, ওই যে ইউক্রেনিয়ান যেই ইমিগ্রেন্ট লেডিকে মারা হয়েছে, উনি বলছে ওই সাধারণ বর্ডার দিয়ে ঢুকছে,
কিন্তু আসলে দেখা গেছে হি ইজ নট ইমিগ্রেন্ট, সে সাউদার্ন বর্ডার দিয়ে সে আসেনি। এবং বলতে যে বাইডেন 11,888 মার্ডারারকে এই দেশে নিয়ে আসছে, ওটাও ঠিক না আসলে। 11,888 যে মার্ডারের কথা বলছে, যাদের বিরুদ্ধে কেস আছে, সব এরা কিন্তু গত কয়েক দশকে, কয়েক ডিকেডে এটা হয়েছে, শুধু এটা বাইডেনের আমলে না, এটা একটা ঠিক না আর কি। আর যেমন ওয়ারের কথা, এটাতে ভেরি পপুলার, উনি অনেকবারে বলছে উনি 8টা ওয়ার গত 10 মাসে বন্ধ করছে। তার মধ্যে কতগুলো জিনিস আমরা তো অনেকবার বলেছি, যে যেটা মেইন উনি বলছে 48 আওয়ারে বন্ধ করবেন, ইউক্রেন রাশিয়ার ওয়ার, সেটা করতে পারেনি। গাজা ওয়ারে সিজফায়ার করছে, সেই সিজফায়ার পরে এই পর্যন্ত 600 লোক মারা গেছে। তারপরে আপনার ইথিওপিয়া আর ইজিপ্টের কথা বলছেন, এটা কিন্তু একটা যুদ্ধ হয় নাই, কোনোদিন হয় নাই। ওদের নাইল ওয়াটার নিয়ে একটা ডিসপিউট আছে, এটা এখনো ডিসপিউটটা চলছে। আর কসোভো আর সার্বিয়ার যুদ্ধ কোনোদিন হয় নাই ওনার সময়, ওটা ঠিক না। তারপরে উনি থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে ওই যে প্রেসার দিয়ে করছে। মানে শিক্ষক হিসেবে আপনি অঙ্ক এবং ইতিহাসে তাকে ফেল মার্কস দিচ্ছেন অনেকটা বিষয়টা এরকম। আমি কিছু জন্য খালি যেমন ভাইয়ের জন্য রাখি, আর 3টা পয়েন্ট আছে। এই কতগুলো জিনিসে আসলে আমেরিকানরা, আসলে আমরা এমন একটা দেশে বাস করি, আমাদের বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, যার জন্য এই জিনিসগুলো বক্তৃতার সাথে সাথেই সেই জিনিসগুলো সব বাইরে আসে, ফ্যাক্টস ফাইন্ডিং, রাইট? এটা একটা ইউনিক, এই জিনিসটা আমি বলি আমাদের দেশের জন্য এটা খুবই ভালো। প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে, বাট দিজ আর দি গুড থিংস ইন দিস কান্ট্রি, এটা আমি বলি। প্রেসিডেন্টের কথা বলবেন এবং জনগণ সঠিক তথ্যটা জানার সুযোগ রয়েছে আমেরিকাতে। জনগণ তাৎক্ষণিক সঠিক তথ্যগুলো জেনে ফেলেন যে আসলে রাজনৈতিক বক্তৃতায় বক্তারা যেটা বলেন, নেতারা যেটা বলেন, সেটা কতটা ঠিক কতটা বেঠিক, এই জিনিসটা জানার সুযোগ আমেরিকাতে রয়েছে, যেটি হয়তো বাংলাদেশের জনগণও যদি জানার সুযোগ পেত, তাহলে তারাও সঠিক নেতৃত্ব নির্বাচনে অনেক সময় এটিকে কাজে লাগাতে পারতো। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, যে উদ্দেশ্যে বড় বক্তৃতাটা, সেটা হবে কিনা জানি না, মিড টার্মকে লক্ষ্য করে কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার মনে হয় না ইট ইজ সেলেবল। আমি শেষ করছি। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একদিকে তো আমরা বক্তব্যের সংগতি অসঙ্গতি গুলো শুনলাম, আপনার কাছে একটু জানতে চাই যে একই সময় আমরা দেখেছি ইলহান আহমেদ থেকে শুরু করে অনেকে প্রোটেস্ট করেছেন এবং তাদেরকে বেরও করে দেওয়া হয়েছে, 2-1জনকে মানবাধিকার কর্মী। এই একদিকে প্রতিবাদ, একদিকে তিনি ঢালাওভাবে তার নিজের মিড টার্মকে, নির্বাচনকে সামনে রেখে বক্তব্যগুলো উপস্থাপন করলেন। শেষ পর্যন্ত জনগণ কতটা নিয়েছে, কিংবা যেখানে শেষ করলেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, যে মিড টার্মকে সামনে রেখে তিনি এই বক্তব্যটা দিয়েছেন, সেইখানে তিনি কতটা আসলে ক্লিক করতে পেরেছেন? জি, ধন্যবাদ। দেখুন, ওই ডোনাল্ড ট্রাম্পের যে স্টেট অফ দ্য ইউনিয়নের বক্তৃতা নিয়ে আমাদের মহসিন ভাই অনেক ডিটেল সবগুলো পয়েন্টে টাচ করেছে, যেগুলো তো আসলে নতুন করে আর রিপিট করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা মনে করি যে আপনি যেটা বললেন, যে উনি মূলত 3টা ইস্যুর উপর এমফেসিস করেছে পুরা বক্তৃতাটাই। একটা হচ্ছে তার ইমিগ্রেশন নীতি কতটা সফল তার আমলে, যে সাউদার্ন বর্ডার ওপেন ছিল, এখন কতটা সফলভাবে তিনি বন্ধ করেছে জিনিসটা। 2 নম্বর হচ্ছে তিনি তার ইকোনমিক যে প্রসপারিটি দেশের, এটা কতটা ভালো উনি করেছেন। যে উনি একটা কথা সবসময় বলে যে এত ভালো জিনিসটা এর আগে কেউ এরকম কিছু দেখে নাই জীবনে। এটা হচ্ছে তার খুব একটা সাধারণ একটা স্বর্ণযুগ বলেন তিনি সবসময়, যে স্বর্ণযুগে সবসময় তিনি বলেন যে আমার আমলে যেরকম দেখেছো, মানে নো ওয়ান হ্যাজ সিন এনিথিং লাইক দ্যাট বিফোর। তো এটা ইকোনমির ব্যাপারে বলেছে, ইমিগ্রেশনের ব্যাপারে। আর 3 নম্বর ব্যাপারটা যেটা তিনি এমফেসিস করেছে, ফরেন পলিসি। উনি বলেছে যে দেখো আমরা যে আমাদের বিরুদ্ধে যারা থাকে, যেমন মাদুরোর কথা উনি নিয়ে এসছে, মাদুরোকে আমরা ধরে নিয়ে এসছি, এসে আমেরিকার জাস্টিস তাকে ফেস করতে বলছি। তাহলে এই যে 3টা বড় বড় ফিল্ড, এটা হচ্ছে ইমিগ্রেশন, তার ইকোনমি, আর হচ্ছে ফরেন পলিসি। ইকোনমি দিয়ে বলি, ইকোনমির কথাটা আসলে হ্যাঁ, ইকোনমিতে কিছু কিছু ভালো জিনিস হচ্ছে না এমন না। যেমন হচ্ছে যে মনে করুন যে স্টক মার্কেট ডোনাল্ড ট্রাম্প যেখানে পেয়েছিল, এটা রেকর্ড ছুঁয়েছে। ডাও জোন ইন্ডাস্ট্রিয়াল 50,000 ছাড়িয়ে গেছে, এটা এই দেশের জন্য একটা রেকর্ড। কিন্তু স্টক মার্কেটে কারা ইনভেস্ট করে? যারা ধনী লোক তারাই, তাই না? সাধারণ মানুষ স্টক মার্কেট নিয়ে ভাবে না। তারপরে হচ্ছে মনে করেন যে সিপিআই, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কি হলো, তারপরে আপনি মনে করেন যে জিডিপি যে একটু বাড়লো কি কমলো, এগুলি উনি খুব চুলচেরা বিশ্লেষণ করেছেন।
মহসিন ভাই বলেছে যতটা দাবি করেছে ততটা জিডিপি বাড়ে নাই। কিন্তু তারপরেও ইকোনমি কিন্তু আমেরিকান ইকোনমি স্ট্রং। প্রবলেমটা হচ্ছে আপনার ইনক্লুশন এন্ড এইটা হচ্ছে যে আপনার যে যে ধনী গরিবের মধ্যে যে ব্যবধান সেটা যে বেড়ে যাচ্ছে ওভার দ্য টাইম। হ্যাঁ, অর্থাৎ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা একটু গরিবতর হচ্ছে, যার ফলে এভারেজ করলে দেখা যায় যে ইকোনমি ভালো। এখন গরিবরা যে গরিবতর হচ্ছে এটার প্রমাণ কি? এটার প্রমাণ তো মূলত কয়েকদিন আগে একটা বড় সার্ভে হয়ে গেল এই দেশে। সেখানে দেখা যাচ্ছে 58% মানুষ এই দেশে মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের যে ইকোনমিক পলিসি এটা সঠিক না। এবং শুধু এটা হচ্ছে ওভারঅল যারা ভোটার তারা। কিন্তু আপনি যে ইন্ডিপেন্ডেন্ট জিজ্ঞেস করেন এই দেশে, সেই সংখ্যাটা আরো বেড়ে যায়, 60-র উপরে চলে যায়। এখন 60%-এর উপরে মানুষ যদি মনে করে যে ইকোনমিটা সঠিক পথে চলছে না, তার ইকোনমিকলি খুবই হার্ড হচ্ছে, তাহলে তো ইকোনমি ভালো যাচ্ছে না, এটা বোঝাই যায়। এবং মহসিন ভাই যেমন বললো, আপনি আমি সবাই আমরা মার্কেটে যাই, আমরা জানি যে গ্যাসের দাম থেকে শুরু করে কনজিউমার প্রাইস বলতে যে ব্রেড একটা বাস্কেট বলে আর কি, বাস্কেটে কি কি থাকে, এটাতে হচ্ছে আপনার রুটি থাকে, ডিম থাকে, দুধ থাকে, এরকম ভাবে একটা দাম হিসাব করা হয়। সেই দাম আমেরিকাতে পর্যায়ক্রমিক ভাবে বেড়ে চলেছে। তাহলে ইকোনমিকলি এটা ভালো যাচ্ছে না, ফর শিওর ইকোনমি ভালো যাচ্ছে না। এবং তিনি নিজেও বলছে, ডোনাল্ড ট্রাম্প, যে অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে কিছু কিছু কাজ করার আমাদের এখনো বাকি রয়ে গিয়েছে, তাই না? তো এটা গেল ইকোনমি। তারপরে হচ্ছে ইমিগ্রেশনে যে ধরনের টেরোরাইজ করলো দেশের মানুষকে, এটা তো আমরা দেখলাম যে আইস হচ্ছে আমাদের নিজের দেশের জনগণকে 2 জনকে তারা হত্যা করলো। এটা নিয়ে প্রচুর প্রতিবাদ হচ্ছে সারা দেশে, যে অমানবিক ওয়েতে যে ডিল করছে ইমিগ্রেশনটা। ইলিগাল ইমিগ্রেন্ট এই দেশে না থাকুক, এটা আমরাও চাই, আমরাও এটার পক্ষে না। কিন্তু যে অমানবিক ভাবে তিনি ডিল করছে, এটাতে তিনি নিজেই মানে ব্যাক ট্র্যাক করতে বাধ্য হচ্ছে। এগুলো ইমিগ্রেশনের সাইডটা। তারপর বাকি রইল ফরেন পলিসি। এখন ফরেন পলিসিতে আপনি দেখুন যে পৃথিবীতে জোট যার মল্লুক তার, এই নীতিতেই আমেরিকা চলছে। আদারওয়াইজ আপনি যদি টেবিলটাকে সুইচ করেন, অর্থাৎ যদি উল্টায় দেখেন জিনিসটা, যে কোন দেশ, শক্তিশালী দেশ আমেরিকাতে ঢুকে আমাদের কোন নেতাকে ধরে নিয়ে যাবে, এটা কিন্তু চিন্তা করলে মাথা গরম হয়ে যায়, কেউ বিশ্বাসই করবে না। কিন্তু এটা তো তারা করছে। একটা সভরেন কান্ট্রিতে গিয়ে একটা দেশের যে মানে রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসছে এই দেশে। তারপরে হচ্ছে ওই যে গাজাতে যেটা বললো, তার ফরেন পলিসিতে আপনি যুদ্ধগুলি থামানোর কথা যেটা আপনি বললেন, মহসিন ভাই অলরেডি বলছে একটা যুদ্ধ সে অর্থে থামায় নাই, কারণ তিনি দাবি করেছে পাকিস্তান ভারতের যুদ্ধ তিনি থামিয়েছেন। মোদি মুখের উপর বলে দিয়েছে যে না, এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। তারপরে ইউক্রেনের যুদ্ধ 4 বছর পার হয়ে গেল, এটা থামাতে পারে নাই। গাজার একটা ইয়ে হয়েছে, মানে একটা সিজফায়ার হয়েছে, কিন্তু তারপরেও 600-র বেশি মানুষকে তারা হত্যা করছে প্রতিদিন। ওয়েস্ট ব্যাংকে প্রতিনিয়তই তারা তাদের যে দখল, যে ইয়েদের আর কি, ইসরায়েলের দখল বাড়িয়ে যাচ্ছে। তাহলে ফরেন পলিসিতেও মানে ভালো কিছু করছে না, যেগুলি মানবিক বলা যায়। ইরান একটা স্বাধীন দেশ, সেইখানে ইরান আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে নাই, আমেরিকার সিটিজেনদেরকে ক্ষতি করে নাই, আমেরিকার বিরুদ্ধে কোন ধরনের অ্যাক্টিভিটিস তারা করে নাই গত কয়েক বছরে। তারপরেও আপনি গায়ের জোরে গিয়ে ইরানে আক্রমণ করার জন্য যে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড নিয়ে গিয়ে যে বসে আছেন, এবং এনি টাইম হয়তো এখানে আক্রমণ করবেও। তো এইটা তো আপনি একটা স্বাধীন দেশে করাটা কোনো ভালো ফরেন পলিসি না। তাহলে আমার দৃষ্টিতে ফরেন পলিসি, ইমিগ্রেশন এবং ইকোনমি, 3টা ক্ষেত্রেই ওনার অনেক ব্যত্যয় রয়েছে, অনেক ধরনের মানে কি বলে, যেটাকে বলে যে খারাপ ধরনের দৃষ্টান্ত তিনি খুব পর্যায়ক্রমিক ভাবে তৈরি করে যাচ্ছেন। সুতরাং আমার দৃষ্টিতে এগুলি শুধু ফ্যাক্ট চেক না, পলিসিগত ভাবেও এই 3টা ফিল্ডেই তিনি ভালো কিছু করছেন না। এবং যে মিড টার্ম ইলেকশনের কথা বললেন, মিড টার্ম ইলেকশনকে লক্ষ্য করেই বক্তৃতাটা এতটা লম্বা করেছে, কারণ 2 ঘন্টার বক্তৃতা স্টেট অফ দ্য ইউনিয়নে হয় না। তিনি অনেক কথা বলে গিয়েছেন, মানুষজন অনেক টায়ার্ড ফিল করেছে, অনেকে প্রতিবাদ করেছে। সুতরাং আমার কাছে মনে হয় যতগুলি দাবি উনি করেছেন, এগুলি কিছু কিছু সত্য, মেজরিটি গুলি সত্য না। ওকে, আমি একটু সবার অনেকের যে আগ্রহটা ছিল তার এই বক্তব্যে ইরান প্রসঙ্গে তিনি কি বলেন, কারণ একেবারেই তিনি
কয়েকটা জায়গা থেকে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন যে ইরানের চূড়ান্ত হামলাটা চালানো হবে কিনা, সেটি নিয়ে মতামতগুলো যেটি আসছে সেটি মিশ্র। তাই প্রেসিডেন্ট নিজে কি ভাবছেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি শুনে এসে আপনাদের কাছে প্রশ্নটি রাখছি। For decades, it had been the policy of the United States never to allow Iran to obtain a nuclear weapon. Many decades. Since they seized control of that proud nation 47 years ago, the regime and its murderous proxies have spread nothing but terrorism and death and hate. They've killed and maimed thousands of American service members and hundreds of thousands and even millions of people with what's called roadside bombs. They were the kings of the roadside bomb. And we took out Soleimani. I did that during my first term. Had a huge impact. He was the father of the roadside bomb. Just over the last couple of months with the protests, they've killed at least, it looks like 32,000 protesters. 32,000 protesters in their own country. They shot them and hung them. We stopped them from hanging a lot of them with the threat of serious violence. But this is some terrible people. They've already developed missiles that can threaten Europe and our bases overseas, and they're working to build missiles that will soon reach the United States of America. After Midnight Hammer, they were warned to make no future attempts to rebuild their weapons program, and in particular, nuclear weapons. Yet they continue, starting it all over. We wiped it out, and they want to start all over again, and are at this moment again pursuing their sinister ambitions. We are in negotiations with them. They want to make a deal, but we haven't heard those secret words. We will never have a nuclear weapon. My preference is to solve this problem through diplomacy. But one thing is certain, I will never allow the world's #1 sponsor of terror, which they are by far, to have a nuclear weapon. Can't let that happen. প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী তিনি একেবারে শেষের দিকে বলছেন যে তিনি প্রায়োরিটি দিচ্ছেন ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করা, কিন্তু যে যুদ্ধ প্রস্তুতি চলছে সেখানে কি মনে হচ্ছে তিনি এক ধরনের এটাকে কি বলা যায়, মানে আপনাকে বলছেন ডিপ্লোমেসি কিন্তু আসলে সেদিকে মনোযোগ সরিয়ে সামরিক আক্রমণটি চালিয়ে বসবেন, এমনটি কি মনে হচ্ছে সব প্রস্তুতি বিশ্লেষণ করে? প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বললেন, উনি সিক্রেট ওয়ার্ডটা শুনতে চায় যে উই শ্যাল নেভার হ্যাভ নিউক্লিয়ার বম, ওই কথাটা শুনতে চান, রাইট? ইরানের ফরেন মিনিস্টার, ইরানের প্রেসিডেন্ট এবং তাদের ফরেন মিনিস্টার রিপিটেডলি বলেছে যে ইরান হ্যাজ নো, ইভেন ইয়েস্টারডে আই থিংক, হ্যাজ নো ইন্টেনশন টু ডেভেলপ নিউক্লিয়ার ওয়েপন। কিন্তু নিউক্লিয়ার টেকনোলজি, ওটা আমাদের অধিকার আছে নিউক্লিয়ার টেকনোলজি রাখা, একটা কথা। সুতরাং উনি আর কি জানতে চান আই ডোন্ট নো। 2 নম্বর, আমরা বলেছি, উনি বলেছেন যে গত জুলাইতে যে আক্রমণে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে, উনি ক্লেম করছেন ইরানের যে নিউক্লিয়ার স্থাপনাগুলো, ওটা যদি ডিস্ট্রয় করেই থাকে তাহলে এখন আর ডিস্ট্রয় করার কি আছে? তারা ডিস্ট্রয় করে দিচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর, তারা বলছে তারা কোনোদিন এটা আর করবে না। এটা হয়েছে কি, আমাদের দেশে একটা কথা আছে না, ওই যে আমরা মেষের আর ভেড়ার যে গল্প শুনেছি, নেকলেবাগ, হ্যাঁ, যে পানি উপর থেকে নিচে নেমে আসতেছে, তো নেকলেবাগ বলছে এই তুই আমার পানি গোলা করছিস কেন? বলছে না আমি তো হলাম নিচের দিকে, তুমি তো হলো উপরে, তো আমি তোমার নিচ থেকে কিভাবে তোমার পানি গোলা করব? তো ওই তো সত্য কথা শুনতে চায় না। আমার উদ্দেশ্য হলো ওই ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু যা করতে বলে ওটাই আর কি, তাদের ইন্টারেস্টটাই সার্ভ করতেছে। ইরান আমেরিকার সাথে ইরানের কোনো ইয়ে নেই, বেসিক কোনো কনফ্লিক্ট নেই। একসময় ইরান তো আমেরিকার ফ্রেন্ড ছিল অনেকদিন, রাইট? এরকম কোনো কনফ্লিক্ট নেই। ওই কনফ্লিক্টটা হলো মিডল ইস্টের ওই ইরান, এবং ওটাকে একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে তারা দেখে। সেই ফর্মিডেবল ফোর্সটা ইউএস দেখতে চায় না। এখন ইরানকে যা কন্ডিশন দিচ্ছে, যে মিসাইলের কথা বললো, নিউক্লিয়ার বাদ দেন, নিউক্লিয়ার তো হচ্ছেই না, মিসাইলের কথা, মিসাইলে করতে দিবে না। এখন তারা হলো একটা স্বাধীন দেশ, হ্যাঁ,
এখন যদি তারা যদি বলে বা আমি অন্যরা যদি বলে ঠিক আছে রাশিয়া তুমি নিউক্লিয়ার ওয়েপন রাখতে সব বন্ধ করে দাও, বা ইউএস তুমি অমুক করো তমুক করো, তাহলে কি আমরা শুনবো? তাহলে ওরা তাদের বেসিক ডিফেন্সের জন্য, রাইট, বেসিক ডিফেন্সের জন্য করলে আপনি একটা স্বাধীন দেশকে কিভাবে এটা বন্ধ করবেন, সেই জন্য তাদের উপরে ম্যাক্সিমাম একটা প্রেশার ক্রিয়েট করতেছে এই জেরাল্ড ফোর্ড এন্ড আব্রাহাম লিঙ্কনকে দিয়ে। এবং এটা সার্জিক্যাল একটা কিছু করতেও পারে, একটা শো করানোর জন্য ওয়ার্ল্ডকে যে আমি বলছি আমি এটা করেছি। আর যে জিনিসটা যে ওদের যে 32,000 লোক মারা গেছে, কি কি মারা গেছে, এই জন্য কিন্তু ফরেন পাওয়াররা দায়ী, এরা ইনস্টিগেট করছে যারা, তারাও রেসপন্সিবিলিটি আছে, রাইট। আপনি আমার দেশে এসে যদি আপনি আমার আমেরিকাতে এসে যদি আপনি আমার রিজিম চেঞ্জ করতে চান, রাইট, আমি যদি এটাকে আমি এমনি মেনে নিব? আমি তো যারা রেজিম চেঞ্জ করতে চায় তাদের প্রতিবাদ করবো, তাদেরকে ধরবো, রাইট। এবং সেটা তো সেটাই হচ্ছে। এবং আপনি এইসব জিনিসগুলো কমপ্লিকেটেড ওয়েতে, এখন ওই যে কথাটা আমরা বলেছিলাম, ভাই বলছিল এই যে খালিকুজ্জামান ভাই, যে আপনার রুল বেসড অর্ডার যখন নষ্ট হয়ে যায় পৃথিবীতে, যেমন নাটোর লিডারশিপ, ইউরোপিয়ান ইউনিয়ন লিডারশিপ বলছে এই কথাগুলো, যে রুল বেসড অর্ডার এখন পৃথিবীতে নাই। পৃথিবীটা এখন যে মগের মুল্লুক আমাদের দেশে বলে, জোর জার মুল্লুকটা, সেগুলো যদি হয় তাহলে তো অসুবিধা। আমি মনরো ডক্টরিন আমি সাপোর্ট করি কিছুটা, যদি আপনি বলতে পারেন, যেহেতু আমেরিকান হিসেবে আমার একটা আছে, গর্ব আছে যে মনরো ডক্টরিন, কিন্তু অন্য জায়গায় গিয়া যেটা আমাদেরকে ইমপ্যাক্ট করে না, সেই জায়গায় গিয়ে সিকিউরিটির কথা বলা, আমাদের টাকা খরচ করা, এইগুলো অন্যায় কাজ করা, এটা একটা ফরেন পলিসির আমি মনে করি একটা নেগেটিভ সাইড আমাদের। জি, প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, সেটি হলো যে সামরিক যারা বিশেষজ্ঞ তারা অনেকে মনে করছেন এই যুদ্ধে যদি আমেরিকা শেষ পর্যন্ত জড়ায়, তবে এটি একতরফা কোনো যুদ্ধ হবে না, কিংবা খুব স্বল্প মেয়াদে হামলা করলাম চলে আসলাম, আগের 12 দিনের মতো কোনো কিছু হবে না। কারণ ইরান এর মধ্যে বলছে যে তারা চায়না থেকে কিছু ক্ষেপণাস্ত্র কিনেছে, যেগুলো দিয়ে জাহাজ ধ্বংস করা সম্ভব, অর্থাৎ যে নৌতরিগুলো আছে সেখানে হামলা চালানো হতে পারে, আরও নানা ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে। কিন্তু অনেক বিশেষজ্ঞরা, বিশেষ করে প্রেসিডেন্টের যে শীর্ষ জেনারেলরা আছেন, তারা তাকে বিরত রাখার চেষ্টা করছেন ইরানের এই যুদ্ধ থেকে। এখন পর্যন্ত গণমাধ্যমে যে খবরগুলো আসছে, শেষ পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো লাভ ক্ষতিটা খুব ভালো হিসেব করতে পারেন, তিনি জড়াবেন এই যুদ্ধে? জি, দেখুন, লাভ ক্ষতিটা দুই ভাবে হয়। একটা হচ্ছে অর্থনৈতিক লাভ ক্ষতি, আর একটা হচ্ছে ইগোর লাভ ক্ষতি। হ্যাঁ, দেখেন ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু অর্থনৈতিক ভাবে আমেরিকার কি হলো সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে তার ইগো সেখানে জিতে আসবে কিনা। আর আপনি যেটা বললেন যে ইরানের সাথে যুদ্ধটা মোটেও সহজ কোনো ব্যাপার হবে না, এটা তো আমার কথা না। এখানে তাদের যে চিফ কমান্ডার যে হচ্ছে ড্যান কেইন, তিনি এই যুদ্ধটার ব্যাপারে মোটেও আগ্রহী না। তিনি বলছেন যে এটা সহজ কোনো ব্যাপার হবে না, এটা হলে ব্যাপক ক্যাজুয়ালিটি হবে আমেরিকানদের, এটা উনি বলেছে। কারণ হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশে, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ সিরিয়া সব মিলিয়ে প্রায় 40,000-এর মতো আমেরিকান সোলজার ডিপ্লয়েড আছে বিভিন্ন জায়গায়। এবং ওই যে ইরানের নিজস্ব যে ক্যাপাবিলিটি, সেটা তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো, সেগুলি প্রায় সমস্ত বেসগুলিকে রিচ করার মতো তাদের ক্যাপাবিলিটি রয়েছে। সুতরাং ইরানকে মানে আক্রমণ করলে পরে জিনিসটা যে সহজে যাবে না, এটা তো ইরান গতবার ওই যে ইসরায়েল আক্রমণ করে দেখিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে নিউক্লিয়ার অস্ত্র ইরানের না থাক, এটা ঠিক আছে, আমরা মেনে নিলাম। এবং ইরান নিজেও বলছে যে তারা নিউক্লিয়ার ওয়েপন ওরা ডেভেলপ করবে না, করেও নাই কখনো, কারণ তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট মানে সমৃদ্ধিকরণ সেটা 60%-এর মতো হয়েছে। যুদ্ধের অস্ত্র বানাতে হলে বা নিউক্লিয়ার ওয়েপন বানাতে হলে 90% প্রয়োজন হয়। কিন্তু ইরান নিজেই বলেছে যে আমরা যে 60% করেছি, এইটাকে আমরা বাতিল করতে রাজি আছি, এটাকে আমরা ডাইলুট করে ফেলবো, তরলীকরণ করে ফেলবো, 20%-এ নিয়ে আসবো, আরো জিনিস মিশিয়ে নিয়ে এটা 20-এ নিয়ে আসবো। অর্থাৎ আমরা যতটা অগ্রগতি হয়েছে সেটা পিছিয়ে আসতে রাজি আছি, যদি বিনিময়ে তোমরা ইকোনমিক স্যাংশন গুলো আমাদের কাছ থেকে তুলে নাও। আর ইরানের যে নিউক্লিয়ার ওয়েপনের যে রিসার্চটা হচ্ছে, এটা হতে পারছে তো ডোনাল্ড ট্রাম্পের জন্যই। ডোনাল্ড ট্রাম্প 2015-তে যে ইরান যে ইয়ে করেছিল, জেপিসিওএ নামে যে একটা চুক্তি করেছিল 5টা বড় বড় দুনিয়ার দেশের সাথে, সেটা থেকে তো বেরিয়ে আসলো হলো ইউএস নিজে। এটাতে যে চুক্তিটাতে থাকতো তাহলে কি হতো, চুক্তির আওতায়
যে ইন্টারন্যাশনাল এই যে এনার্জি মানে অ্যাটমিক এনার্জি কমিশন, তারা মানে রেগুলার বেসিসে ইরানে কোথায় কি ধরনের রিসার্চ হচ্ছে, কত পার্সেন্ট সমৃদ্ধিকরণ করা হচ্ছে, সব নখদর্পণে রাখতে পারতো। এটা ছিল এর অংশ। তো এখান থেকে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বেরিয়ে আসছে চুক্তি থেকে, এর জন্য তো আসলে ডোনাল্ড ট্রাম্পই দায়ী। এখন এটা নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপার না। এখন ওরা যেটা বলছে যে এই কোন ধরনের ব্যালিস্টিক মিসাইলও রাখা যাবে না। এখন দেখুন, একটা দেশ, স্বাধীন দেশের আপনি হাত পা বেঁধে দিয়ে তো আপনি বলতে পারেন না যে তোমাকে আমরা পঙ্গু করে ফেললাম। কারণ তাকে যদি পঙ্গু করে ফেলে এটা তারা কেন মেনে নেবে? কারণ তাদের তো আত্মরক্ষার যে অধিকার পৃথিবীর সমস্ত দেশেরই রয়েছে। তো ব্যালিস্টিক মিসাইলগুলি ইরানের প্রায় 3000-এর মতো রয়েছে। সেগুলি মানে যেটা বললাম যে মানে মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত দেশে ওরা রিচ করার আওতায়, এমনকি ইরানেও রিচ করতে পারে। তো মূল সমস্যাটা ওই জায়গাটাতেই, মানে সরি ইরান বলছি, ইসরায়েলের। তো ইসরায়েলের যে শঙ্কা ইরানকে নিয়ে, মিডল ইস্টে তো একমাত্র ইরানকে ইসরায়েলই একটু ভয় পায়। তা সেই জন্য ইসরায়েল চাচ্ছে না যে ইরানের কোনো ধরনের সক্ষমতা থাকুক, নিউক্লিয়ার ওয়েপন তো নাই, মিসাইল ক্যাপাসিটি থাকুক, সেটাও চাচ্ছে না। আলটিমেটলি কি করবে ডোনাল্ড ট্রাম্প, আমার দৃষ্টিতে এটা নির্ভর করে দুইটা জিনিসের উপর, কত ক্যাজুয়ালিটি হবে, কত খরচ হবে, এটা মোটেও না। আমি যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে তার যে নিজস্ব ইগো, এত বড় একটা ডেপ্লয়মেন্ট করার পরে এখান থেকে কিছু না করে সে ফেরত আসবে না। 2 নম্বর, ইসরায়েল কি চায়? ইসরায়েল চায় যে এই মুহূর্তে ইরান হচ্ছে তার উইকেস্ট শক্তিতে আছে বর্তমানে দুনিয়াতে। কারণ যে কতগুলো হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস, হুতি, তাদের যারা প্রক্সি শক্তি আর কি ইরানের, সবগুলি এখন প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে গত ডিসেম্বর থেকে জানুয়ারি এই মাসে দেশের অভ্যন্তরে প্রচুর প্রটেস্ট হচ্ছে ইরানের শক্তির মানে যে ইয়ের বিরুদ্ধে, যে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে। তাহলে আভ্যন্তরীণ ভাবেও দেশটা চাপে রয়েছে, এক্সটার্নালিও চাপে রয়েছে। ওদের যারা মিত্র ছিল তাদেরকেও হারিয়েছে। অর্থাৎ ইরান বর্তমানে দুর্বলতম পজিশনে রয়েছে এবং অর্থনৈতিকভাবে ইরানের অবস্থা এখন সবচেয়ে নাজুক, অনেক খারাপ। এখন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, আভ্যন্তরীণ যে প্রটেস্ট, এসব কারণে, তারপর হচ্ছে তাদের যারা প্রক্সি, তারা যে দুর্বল হয়ে গিয়েছে। সুতরাং এই সুযোগটা কোনোভাবেই ইসরায়েল মানে হাতছাড়া করতে চায় না, এবং এটা একটা মোক্ষম সময়। ডেফিনেটলি তোমরা স্ট্রাইক করে যাও। এবং আমার ধারণা এই স্ট্রাইকটা ওরা করবে দুটো দিকে। একটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন গুলি যাতে ধ্বংস করা যায়। আগে যদিও দাবি করেছিল, আসলে ধ্বংস তো হয় নাই, বোঝাই যাচ্ছে। এটা এক। আর 2 নম্বর হচ্ছে রেজিম চেঞ্জ করার ওরা যথেষ্ট চেষ্টা করতেছে। এই জন্য ভিতর থেকে যে প্রটেস্ট গুলো, এগুলো তো কোনো ইন্ধন ছাড়া হচ্ছে এমন না। এখানে প্রচুর ফান্ডিং আছে। রাজা শাহ পাহলভীর ছেলে যে সেইগুলিতে নেতৃত্ব দিচ্ছে, তারা চায় এখানে রেজিম চেঞ্জ হোক, তারপর নিউক্লিয়ার ওয়েপনরি গুলি ধ্বংস হয়ে যাক। আর যদি বোনাস হিসাবে তারা কিছু কিছু মিসাইল, যে ব্যালিস্টিক মিসাইল, এগুলিকে ধ্বংস করতে পারে, তাহলে ডেফিনেটলি এটা একটা বাড়তি বোনাস। তা আমার দৃষ্টিতে এখানে মিলিটারি কোন ধরনের ইয়ে ছাড়া, অপারেশন ছাড়া, ছোট হোক বড় হোক, ইউএসএ এত বড় ডেভেলপমেন্টের পরে অবশ্যই এখান থেকে ফেরত আসবে না। জি, ডক্টর এম খালকুজ্জামান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। সেটি হলো বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তিগুলো রয়েছে, এবং দেখেছেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছেন, সেখানে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেছেন সামরিক এবং বাণিজ্যিক যে চুক্তিগুলো আছে সেগুলো যাতে এগিয়ে নেওয়া সম্ভব হয়, সে আহ্বানটিও তিনি জানিয়েছেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরেই এক ধরনের কথা চালাচালি চলছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্যিক চুক্তি করে গেছে, সবশেষ যেটি করেছে সেটিকে রিভিউ করা, সেটির বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা। বাংলাদেশের কতটুকু সক্ষমতা আছে যে যদি কোনো চুক্তি করে যায়, সেই চুক্তিটিকে আবার রিভিউ করা, কিংবা সেটি পুরোপুরি মান্য না করে আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে সেটি কোনো পার্থক্য তৈরি করবে কিনা? জি, দেখুন, এই যে নন এগ্রিমেন্ট মানে কি বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করেছে, এবং এটা হচ্ছে ইউএস বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। এখানে যেটা করেছে, মানে এই গত ইন্টারিম সরকার চলে যাওয়ার 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা করেছে, এটার মূল কারিগর ছিল বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী যে হচ্ছে খলিলুর রহমান, উনি। তো এই চুক্তিটা নিয়ে আপনাদের অন্য অনুষ্ঠানে আমি বিস্তর আলাপ করেছিলাম। সংক্ষেপে আমি বলি, এটা যেটা দাঁড়াচ্ছে চুক্তিটা সত্যিকার অর্থেই এটা একটা গোলামি চুক্তি। এটা যদি বাস্তবায়ন হয়, তো বাংলাদেশ এক ধরনের গোলামিতে আবদ্ধ হবে। ইউএস এর ছাড়া, তাদের পারমিশন ছাড়া, তাদের সাথে অনুমতি না নিয়ে
অন্য কোনো রাষ্ট্রের সাথে মানে কোন ধরনের মানে অন্য চুক্তি করা, এমনকি যে নিরাপত্তা বিষয়ক চুক্তি করা, এগুলি রহিত করা হয়েছে। তারপর আমাদের যে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, যে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র করা হয়েছে, সেটাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমেরিকা চায় না আমেরিকার অ্যাডভার্সারি কোনো দেশ থেকে নিউক্লিয়ার কোন ধরনের রড, কোন ধরনের ইউরেনিয়াম, কোন ধরনের রসদ বাংলাদেশ আমেরিকার পারমিশন দ্বারা কিনতে পারবে না। এর মানে হচ্ছে যে আমাদের যে 12-13 বিলিয়ন ডলারের এত বড় একটা প্রজেক্ট, যেটা আমরা কয়েক বছর ধরে করে যাচ্ছি, সেটা এক অর্থে স্থগিত করে দিতে হবে যদি ইউএসএ না চায়। তারপরে হচ্ছে ইউএস এর যে নিরাপত্তা বিষয়ক যত পজিশন নেবে পৃথিবীতে তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থে, সেগুলিকে বাংলাদেশ আপহোল্ড করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এনার্জি চুক্তি, যে বাংলাদেশ ইউএস এর কাছ থেকে এলএনজি কিনবে। বিষয়গুলো অনেকটুকু আপনি আলোচনা করেছিলেন আগে। যেটি জানতে চাইছি সেটা হলো বাংলাদেশ এখন ভাবছে এটি রিভিউ করার, এবং আচ্ছা, জি বুঝতে পেরেছি। রিভিউর ব্যাপারটা হচ্ছে কি, আমেরিকার সাথে একটা চুক্তি থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সহজ হবে না। তবে একটাই এখানে একটু স্কোপ আছে, এটা হচ্ছে যেহেতু চুক্তিটা হয়েছিল ট্যারিফের সাথে সম্পর্কিত ভাবে, এবং সেই ট্যারিফের ব্যাপারটা যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সুতরাং নতুন করে যে ট্যারিফ আরোপ করা হচ্ছে সেটা কিন্তু আগের ট্যারিফ না। তো যেহেতু চুক্তিটা ট্যারিফের সাথে সম্পর্কিত, সেইটাকে দেখিয়ে কাজে লাগিয়ে একটা নেগোসিয়েশন নতুন করে করার উদ্যোগ নেওয়া যেতে পারে, যেটা আসলে বাংলাদেশের বাইরে অন্য দেশও নিচ্ছে। যেমন ভারত ফর এক্সাম্পল, ভারতও চাচ্ছে, ইন্টারেস্টিং হলে ভারত চাচ্ছে উল্টো। আমি ভারতের কিছু টকশো আমি দেখেছি, তারা চাচ্ছে যে আমাদের সাথে যে চুক্তিটা হয়েছে, মানে এখন ট্যারিফ বাতিল হওয়ার কারণে, এটা ঠিক আছে ট্যারিফ বাতিল হোক, কিন্তু চুক্তিটা যে হয়েছে সেটা যাতে আমাদের গ্যারান্টি থাকে যে চুক্তিটা তোমরা বাস্তবায়ন করবা। কারণ ওইখানে এরকম কোন ধরনের প্রভিশন নেই যেটার মাধ্যমে মানে ইন্ডিয়ার হাত পা বেঁধে দিয়েছে। ইন্ডিয়ার হাত পা বাঁধার সক্ষমতা আসলে ইউএস এর নেই। তো দেখতে পেরেছেন যে ইন্ডিয়া চাচ্ছে উল্টা, যে তোমরা যে চুক্তিটা করেছো এটার কিন্তু গ্যারান্টি দিতে হবে। আর বাংলাদেশের উচিত হচ্ছে, যেহেতু ট্যারিফটা এখন বাতিল হয়ে গেছে, এটাকে কাজে লাগিয়ে কিছুটা অনুরোধ করে, কিছুটা বুঝিয়ে, এই কিছু কিছু যে প্রভিশন আছে এগুলি থেকে বের হয়ে আসা যায় কিনা চেষ্টা করা, এবং বুঝিয়ে বলা যে আমাদের দেশে যে সরকার করেছিল তাদের তো এমন ম্যান্ডেট ছিল না, এখন যে নতুন সরকার, সেই সরকারের 2/3 ম্যান্ডেট রয়েছে আপনার সংসদে, এবং যে কোনো চুক্তি আসলে আমাদের দেশে সংসদে রেটিফাই হতে হয়। এখন এই কথাটা বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পার পাবে কিনা জন্য, কারণ আপনি যেমন উল্লেখ করলেন, ডোনাল্ড ট্রাম্প সত্যিই জানে, তিনি শুভেচ্ছা বাণীর পাশাপাশি তাকে স্মরণ করে দিয়েছে তোমরা আমাদের চুক্তির ব্যাপারে এবং আরো নতুন সামরিক চুক্তির ব্যাপারে তাড়াতাড়ি কিছু অ্যাকশন নাও। এটা তারেক রহমানকে তিনি বলেছেন। তা আমার ধারণা এটা থেকে পুরোপুরি বেরিয়ে আসা কঠিন হবে। তবে যেহেতু একটা স্কোপ তৈরি হয়েছে, নতুন সরকার, নতুন অবস্থা, ট্যারিফ বাতিল হয়েছে, বাংলাদেশ অবশ্যই জিনিসটাকে নতুন করে রিভিউ করা প্রয়োজন, কেয়ারফুলি রিভিউ করা প্রয়োজন, এবং এটা ওই সংসদে গিয়ে যদি রেটিফাই না করার স্কোপ থাকে তাহলে এটা না করাই উচিত। কারণ চায়নার সাথে আমাদের সম্পর্ক তাতে করে অনেক খারাপ হয়ে যাবে, এবং চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে যেটা হবে, অর্থনৈতিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ মেজরিটি ইম্পোর্ট আমরা চায়না থেকে করি, ইন্ডিয়া থেকে করি, তুলা এবং তবে আপনি যেটা বলছেন কেয়ারফুলি, খুবই সতর্কভাবে, এটি আসলে সতর্কতার সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে ডিফাই করে না, ইউএসএ কে ডিফাই করে না, বরং এক ধরনের নেগোসিয়েশন। আমরা নতুন সরকার, নতুন আমাদের ম্যান্ডেট, আমাদের তো এটা আমাদের সংসদে এটাকে রেটিফাই করতে হবে। আমরা মনে করি কিছু কিছু জিনিস আমাদেরকে তোমাদের ছাড় দেওয়া প্রয়োজন। আমাদের এটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, এখানে থার্ড কান্ট্রির সাথে আমরা কি করব, এই প্রভিশন গুলি অন্তত তোমরা বাতিল করো। তোমাদের সাথে যে কেনাকাটার চুক্তি 22 বিলিয়ন ডলারের, সেটা আমরা অনার করব, তোমাদের কাছ থেকে কিনবো, হ্যাঁ, যে যুদ্ধ বিমান হোক কিংবা অন্যান্য জিনিস, কিন্তু থার্ড পার্টিকে জড়িয়ে যেসব কথা বলা হয়েছে এইগুলির প্রভিশন গুলি যাতে রহিত করা হয়, সেই নেগোসিয়েশনটা করা জরুরি বলে আমি মনে করি। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আপনার কাছে যেটি জানতে চাই সেটি, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর পাওয়া গিয়েছেন। আগের যিনি গভর্নর ছিলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন তিনি, তাকে অনেকটা মব বলা হচ্ছিল, যদিও এটি নিয়ে মিশ্র বক্তব্য আছে। দিনভর এক ধরনের নাটকীয়তার পর তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক তার ইতিহাসে একজন প্রথম ব্যবসায়ী গভর্নর পেয়েছেন। পুরো প্রক্রিয়াটি, কিংবা একটা প্রশ্ন আসলে সরাসরি আপনার কাছে করতে চাই, আমরা সবসময় দেখতাম যে নতুন সরকার আসলে আগের সরকারের সব সেট আপ
পাল্টে ফেলা হয়। কারণ আগের সরকারটাকে বিবেচনা করা হয় তার প্রতিপক্ষ সরকার। আমরা যেটি দেখেছি, হয় বিএনপি ছিল, না আওয়ামী লীগ ছিল, অর্থাৎ বিরোধী সরকার ছিল। এখন তো ডক্টর ইউনূসের সরকার ছিল, তারা যে বিএনপির অনেক বিরোধী কিংবা বিএনপি তাদের অনেক বিরোধী, বিষয়টা তা নয়। কিন্তু রাতারাতি এইভাবে সবগুলো জায়গা পাল্টে ফেলতে হচ্ছে কেন, এবং এই প্রক্রিয়ায় কেন? again আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে বাদি ভাই যে দুইজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি, হাসান হাবিব মনসুর এবং মুস্তাকুর রহমান, দুইজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময়। আচ্ছা, সো আমাদের অনেক জুনিয়র, বাট ইন এনি হয়, হাসান মনসুর একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উনি IMF এ অনেকদিন চাকরি করেছেন। উনি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল কয়েকটা দেশে, তারপরে একটা ব্যাংকের উনি গভর্নর ছিল, চেয়ারম্যান ছিল, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিল, তার অনেক ক্রেডেনশিয়াল অনেক আছে। এবং ফর্চুনেটলি উনি যখন নিউ ইয়র্কে আসছেন, ওনার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি গেছি, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আল্লাম নাই বলে আমরা দুজন দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছি এইসব ব্যাপারগুলো। আমার মনে হয়েছে উনি যে কতগুলো স্টেপ নিয়েছেন, এই যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়েছে, বড় বড় ব্যবসায়ীদের নিয়ে গিয়েছে, এবং ব্যাংকগুলোকে যে উনি অ্যাকুমুলেট করে মার্জিং করা আর কি, অলমোস্ট ডেড ব্যাংকগুলোকে মার্জ করে যে এটাকে স্টেবিলিটি করে নিয়ে আসছে, অনেকগুলো স্টেপ কিন্তু উনি নিয়েছিলেন দেশে, যেটা প্রগ্রেসিভ চিন্তা ভাবনা থেকে উনি নিয়েছেন। উনি কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট না, তাই এই যে এই পর্যায়ে এসে তারপরে যে আমাদের দেশে যে মবক্রেসি যেটা শুরু হয়েছে গত সরকারের আমলে, এই সুযোগে এর মধ্যে আমি মনে করি ইন্টারেস্টেড গ্রুপ আছে। কারণ উনি তার প্রেস কনফারেন্সে বলেও গেছেন যে ইন্টারেস্টেড গ্রুপটা হলো যারা ওই যে ব্যাংকের মালিক, প্রাইভেট ব্যাংকের মালিকগুলা, তারা লেস কন্ট্রোল চায়, যাতে করে পাবলিকের টাকা নিয়ে সেই পাবলিকের টাকা হজম করে ফেলে অথবা পাচার করে। এইসব জিনিসগুলো অনেকগুলো কিন্তু অ্যাকাউন্টেবিলিটি হয়েছিল। সেইটার কারণেই ওই ইন্টারনাল কনফ্লিক্ট লাগাই দিয়া, যেমন আমি বললাম না, ইরানের ভিতরে নিজেদের বিরুদ্ধে, ওই সরকারের বিরুদ্ধে লাগাই দিয়ে সেভাবে আর কি করে, সেই জন্য এরকম একটা ক্রিয়েট করা হয়েছে যে আপনি সরকারি কর্মচারী, আপনার একটা হায়ারার্কি আছে, একটা অর্ডার আছে, একটা সিস্টেম আছে, আপনার মেনে চলতে হবে। আপনার নিচের কর্মচারী আপনারা গিয়ে ওখানে গিয়ে প্রতিবাদ করবেন, সে এটার অ্যাকশন নিবে, না যদি আপনার ডিসিপ্লিন না থাকলে তো অর্গানাইজেশন চলবে না। এইভাবে করাতে তার বিরুদ্ধে ভিতরের কিছু লোক বাইরের কিছু লোকের সহযোগিতা এটা করেছে। এবং যিনি এখন আসছেন, আমি যে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হিসাববিদ, উনি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিল, উনি একজন ব্যবসায়ী, উনি গার্মেন্ট ব্যবসায়ী, পোশাক শিল্প ব্যবসায়ী, এবং উনি রিয়েল এস্টেট আবাসন খাতে ওনার ইনভেস্টমেন্ট। এখন বাংলাদেশ মতো একটা গভর্নর একটা ব্যাংকের, তার সেইভাবে অ্যাক্টিভ কোনো অর্থনীতির এক্সপেরিয়েন্স না থাকা, আমি কতটুকু আছে আমি জানি না। তিনি স্টক এক্সচেঞ্জ ঢাকা চেম্বারের মেম্বার ছিলেন, এই জাতীয় তার অভিজ্ঞতাগুলো আছেন, এবং ব্যয় সংকোচন বিষয়ে তিনি একটি উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন। এখন ব্যবসায়ী ছিল, ওখানে আবার তো যেমন ব্র্যাকের চেয়ারম্যান ছিল হাসান মনসুর, ওনার একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, এনারও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কারণ উনি তো বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট আছে, ব্যবসা বাণিজ্য আছে। এখন কোন পরিপ্রেক্ষিতে নিয়েছে, তবে একটা জিনিস যেটা আপনি দেখলেন ফাইন্যান্স মিনিস্টারের যে বক্তব্য, আমি যেহেতু ডিটেল জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজনেই ছিল, আমি সুতরাং আমি একটু রেস্ট্রিক্টেড হয়তো কথা বলতে চাই। এই যে ফাইন্যান্স মিনিস্টার, ওনারা নতুন সরকার আসছে, নতুন সরকার তাদের নিজেদের প্রাধান্য থাকবে, কোন কোন খাতে তাদের যে ম্যানিফেস্টোকে ইমপ্লিমেন্ট করার জন্য দরকার হবে। এবং আমার ধারণা প্রাইম মিনিস্টার সাহেব তো চিটাগাঙ্গের লোক, আর এই আমাদের এই মোস্তাকুর রহমান পসিবলি ওই এলাকারই, নানান কারণে ওনারা একত্রে করেছেন। কিন্তু আশা করি দেশের স্বার্থে একটা ভালো জিনিস ভালো হবে আর কি ইন ফিউচার, এটা আমি মনে করি। তবে আপাত দৃষ্টিতে মনে হয় ওনার এক্সপেরিয়েন্সটা খুব একটা হাসান মনসুরের সাথে তুলনা করলে এক্সপেরিয়েন্সটা কেন যেন ম্যাচ হয় না, প্রোফাইলটা হয়তো এতটা ভারী নয়, এতটা ভারী নয়। ডিগ্রি আছে বিদেশের, কিন্তু এক্সপেরিয়েন্স ইন ব্যাংকিং সেক্টরে এবং ফাইন্যান্স সেক্টরে, এইসব যেগুলো আর কি, যে উদ্যোগগুলো উনি নিয়েছেন, সেই উদ্যোগগুলা এখন আমার কাছে ওনাকে দিয়ে বিএনপি সরকার আরো ভালো কিছু কাজ করিয়ে নিতে পারতো। এত তাড়াহুড়া না করে
করে নিতে পারতো আর কি। এবং এটা তো একটা ভাস্ট এরিয়া, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আসলে একটা ব্যাংক পরিচালনা করা, একটা গার্মেন্টস পরিচালনা করা, একটা ছোট প্রতিষ্ঠান পরিচালনা করার মতো বিষয় নয়। এটি পুরো দেশের অর্থনৈতিক নানা নীতি প্রণয়নের সাথে সংশ্লিষ্টতা থাকে। আমি ঠিক জানি না কতটা মানে সক্ষমতা তার রয়েছে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি, এই নিয়োগ প্রক্রিয়াটি যেভাবে হলো সেটি কতটা আসলে সুন্দর হলো? জি, আসলে হচ্ছে কি, এখানে ওই যখন নতুন গভর্নমেন্ট আসে তখন তারা আসলে চেষ্টা করে নিজের টিম করার জন্য। এটা কিন্তু আনইউজুয়াল তেমন কোনো না, ঘটনা এটা না। খুবই স্বাভাবিক আসান সব জায়গায়। যে আসান মনসুর সাহেব ডেফিনেটলি খুবই যোগ্য ব্যক্তি, কিন্তু এটা খুব তাকে সরিয়ে দিয়ে, যেমন আমির খসরু বলছে যে এই পরিবর্তনটা হয়েছে, এটা প্রয়োজন এবং এরকম আরো অনেক পরিবর্তন হবে। তো এই জন্য আমি জিনিসটাকে খুব বড় করে দেখছি না। তবে মানে উনি গভর্নর হওয়ার পরে আমাদের অর্থনৈতিক খাত যে খুব বেশি স্টেবল হয়েছে এমনও না। তিনি যে 234 বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গিয়েছে বলেছে, এগুলির ব্যাপারে আনার ব্যাপারে এমন কোন উদ্যোগ নিয়েছে বলে ভিজিবলি আমরা দেখি নাই, শুনিও নাই, বুঝতেও পারি নাই। হ্যাঁ, সুতরাং তারও কিছু ব্যত্যয় রয়েছে। এবং এই যে 5টা ব্যাংকে মার্চ করেছে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো এই জন্য আমার মনে হয়, আমি তো নিজে ব্যাংকার না, এবং এই জন্য আমি ঠিক জানি না যে এই ওনাকে সরিয়ে দেওয়াটা কতটা মানে ভালো হলো খারাপ হলো। তবে আমার দৃষ্টিতে একটা নতুন গভর্নমেন্ট আসলে এটা কিছু কিছু পরিবর্তন তারা করতে হয়, নিজের টিম সাজিয়ে নিতে হয় কাজ মানে স্বাচ্ছন্দ্য করার জন্য। দেখা যাক, উনিকে সরিয়ে দিলে যাকে আনা হয়েছে, এখন উনি তো একজন গভর্নর, এখন অনেক মন্ত্রীর ব্যাপারে তো আমার অনেক কনসার্ন রয়েছে যে তারা তার নিজস্ব মন্ত্রিত্বে তারা সঠিক দক্ষ কিনা, ব্যক্তি কিনা, সক্ষম কিনা। তাই না, সক্ষম কিনা। সুতরাং একটু অপেক্ষা করে দেখতে হবে যে কিরকম হয়। একটা ছোট্ট প্রশ্ন করি আপনার কাছে, সেটি হলো যে জি। আসলে ওনাকে সরিয়ে দেবেন, কিংবা আপনি বলছিলেন যে সরিয়ে দেয়া, নিজস্ব লোক সেট করা, এটি তো সব সরকারের নীতি থাকে। কিংবা আমরা দেখি আমেরিকাতে ছোট্ট কোনো একটা অফিসের, কর্পোরেট অফিসের সিইও আসলো, তার মতো করে তিনি সেট আপগুলো করে নিতে থাকেন। প্রক্রিয়াটি নিয়ে আমি কথা বলছিলাম। ডক্টর আহসান এস মনসুরকে যদি ডেকে অর্থমন্ত্রী বলতেন যে আপনি পদত্যাগ করেন, আমাদের নিজস্ব লোক আমরা নিয়োগ দেব, আমাদের কিছু পলিসি আছে যেগুলো হয়তো তিনি ইমপ্লিমেন্ট করবেন, তাহলে তো হতো। মানে একদিকে মব তৈরি করা, আবার মবটাকে বিচ্ছিন্ন বলা যাচ্ছে না, কারণ একই সময় সরকার আরেকজন নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। দুটো তো মানে এই বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকেও কি এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? নো নো, যেতে হবে না, এবং এটা আমি সাপোর্টও করছি না। কিন্তু ওই যে মবটার তো আর গভর্নমেন্ট তো এটার দায়িত্ব নেবে না। গভর্নমেন্ট তো বলবে না যে মব আমরা করেছি। না। এখানে কিছু অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, তারা এখানে দাবি দেওয়া নিয়ে মব করছে। সেটাও তো করতে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য না। তারা তো এরকম ভাবে মব তৈরি করতে পারে না। এখন এই জন্য আমি আমি বলছি যেটা, যে গভর্নমেন্ট তো আর নিজে মবটা তৈরি করেছে এটা তারা স্বীকার করবে না অন্তত। না। সুতরাং মবটা হয়েছে এটা সঠিক না। এখন হয়তো এটাকে তার হোসেন আহসান মনসুর সাহেবের এক ধরনের দুর্বলতা হিসেবে তারা দেখতে পারে, যে মবটা তৈরি হলো তার সময়ে এবং সেইটা কন্ট্রোল করতে পারলো না। তাদের এত কারণ তারা কি বলছে, মবের লোকেরা বলছে আমরা চেয়েছিলাম এক ধরনের স্বাতন্ত্র, তিনি এসছেন স্বৈর শাসক হিসাবে, তাই না? তো এই যে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধেও, সেগুলির সত্যতা তো আমি জানি না। সুতরাং ওনার বিরুদ্ধে যে মবটা হচ্ছে সেটা তো হচ্ছে অফিসাররা, সেটা তো মব বাইরে থেকে লোক এসে করেননি হয়তো। মানে অনেকগুলো বিষয় হয়তো সামনের দিনে বাংলাদেশে ঘটবে। এটি হয়তো তারই একটি নমুনা, যে আরো অনেক কিছু সামনে এরকম ঘটবে, আমরা হয়তো সেগুলো নিয়ে বিশ্লেষণ করার সুযোগ পাবো। জি, আমাদের যে কালচার, যে কথাটা আপনি বলেছেন আর কি, আমাদের যে কালচার, ওই কালচার তো আমাদের তৈরি হয়নি। ওই যে ভদ্রভাবে একটা লোক কাজ করেছে, 6 মাস করেছে, 8 মাস করেছে, রাইট? একটা ওই যে আমাদের বদিউর রহমানের কিছু আমি ভিডিও দেখি, উনি বলতো যাদের এই যে ট্যাক্স যারা ফাঁকি করতো তাদেরকে চায়ের দাওয়াত দিতে, মোবাইল পাঠাতো, তার অফিসে পানি পাঠাতো। সুন্দরভাবে বলতে পারতো যে হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন যে আমাদের পলিসি আছে, আমাদের এই আছে, এটার সাথে কম্পিটেবল হয় না, আমরা আমাদের জন্য আমরা করব, সুন্দরভাবে বলে সে যখন ওই সাংবাদিক সম্মেলন যাওয়ার সময় সে শুনতে পারলো যে তার অলরেডি বরখাস্ত দেওয়ার নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এই যে আমাদের কালচারটা, এই কালচারটা আমাদের রাজনীতিতে হইতে হবে, আমাদের সমাজে হইতে হবে। এই জিনিসটা সম্ভ্রম দিয়া, সম্মান জানাইয়া মানুষকে
তোমাকে সালাম দিয়া বিদায় দেওয়া। উইথ থ্যাঙ্কস বলে বিদায়টা নেয়া। যাক, আমরা হয়তো আমাদের দেশের সংস্কৃতিতে সেটা পাইনি, কিন্তু আমরা এখানে দর্শকদেরকে ধন্যবাদ দিয়ে বিদায়টা নিতে চাই আজকের মতো, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য। একই সাথে দর্শক যারা দেখছিলেন আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।